সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। হ্যাপেনিং পয়েন্টে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং সেই বিষয়ে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে থাকেন। আজকে আমরা আলোচনা করব কৃষিতে খরা নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে একজন সম্মানিত অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তার সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কৃষিবিদ প্রফেসর ডক্টর সদরুল আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। ধন্যবাদ। বলছিলাম যে কৃষিতে খরার প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো, একজন কৃষিবিদের দৃষ্টিকোণ থেকে জানতে চাইবো এবারের খরাকে আপনি কিভাবে দেখছেন? খরা আসলে আবহাওয়া জলবায়ুর একটা প্যারামিটার। আমরা বলি খরা সারা দুনিয়াতেই আছে, সমস্ত সেক্টরেই আছে, কিন্তু প্রাথমিকভাবে এর ক্ষতিগ্রস্ত সেক্টর যেটা ন্যাচারাল কৃষি। কৃষিতে আমরা খরা সাধারণত প্রাথমিকভাবে দুইটা জিনিস ধরি, একটা হলো মাটি আর একটা হলো গাছ। তো মাটিতে ময়েশ্চার আর্দ্রতা যখন 20% নিচে চলে যায় তখনই একটা গাছ উইল্টিং পয়েন্টে চলে যায়, ওইটাই খরা শুরু। আর গাছের যে ময়েশ্চার, গাছের যে পানি থাকবে সেই পানিটাও 60% নিচে চলে আসে, তখনই আমরা বলি খরা শুরু হয়ে গেছে। এবং যেটা বললেন যে বর্তমানে যে স্ট্যাটাসটা কি বর্তমান বছরের খরা আগেও ছিল, অনেক আগে। খরা প্রথম রিকগনিশনে আসে 1934 সনে আমেরিকাতে, এই যে ধূলিঝড় যেটাতে হয়েছে। এবং সেই খরা অনুসারেই 1937 সনে জন বেনেট, যিনি এগ্রিকালচার স্টেট মিনিস্টার ছিলেন, উনি তখন সয়েল কনজারভেশন অ্যাক্ট আন্তর্জাতিক ওইটা পালন করছিলেন যে খরা রোধ করতে হলে মাটি ঠিক রাখতে হবে। এবং সেটা সারা দুনিয়াতে এখনও চালু আছে, কিন্তু বাংলাদেশে নাই। আর বর্তমানে যেটা আছে, আমাদের একটা জিনিস ভালো ছিল, পজিটিভ ছিল, সেটা হলো এই বছর কিন্তু আবহাওয়াবিদ যারা আছে তারা এপ্রিল মাসের প্রথম থেকেই বলতেছিলেন যে টেম্পারেচার এবার বেশি হবে, কিন্তু আমরা তখন সাবধান হইনি। কিন্তু সেই বেশিটা আসলে কতটুকু বেশি হবে আমরা ধরে নিয়েছিলাম যে 42 ডিগ্রির মধ্যে থাকবে, কিন্তু এরকম একটানা অতি তীব্র তাপপ্রবাহ বলা হচ্ছে, অতি তীব্র পর্যায়ের হবে, সেটিও তো আসলে আমাদের এগুলির ক্লাসিফিকেশন অতি কোনটা অতি তীব্র কোনটা এগুলির ইন্টারনাল ক্লাসিফিকেশন ভিন্ন। আমরা এগুলো অনেক সময় বানাইও বলি, কিন্তু আমি বলতেছি যে আমরা যদি শুরুতেই যেমন আগে এই যে ত্রাণ এবং দুর্যোগ, এটা কোনো এক সময় কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে ছিল। আমি তখন কৃষি মন্ত্রণালয়, কিন্তু আমরা তখন এটা কৃষি মন্ত্রণালয় থেকে ডিল করতাম। যখনই কোনো দুর্যোগ আসলেই আমরা বিভিন্ন প্রকাশনা সারা দেশে বুকলেট টিকলেট আমরা দিয়ে দিতাম যে এটা এইভাবে ম্যানেজ করেন, খরা ব্যবস্থাপনার পদ্ধতি। কিন্তু এটা আলাদা মিনিস্ট্রি হয়ে যাওয়ার পরে এই জিনিসটা আর নাই, এই জিনিসটা আর হচ্ছে না। যার জন্য আমরা যদি এই যে প্রথম থেকেই বলা হয়েছিল তখন থেকে যদি আমরা খরা প্রতিরোধের কিছু ব্যবস্থা নিতাম, তাহলে বর্তমান এই অবস্থায় আসতো না। কারণ হলো আমরা যদি বলি যে যেটা নর্মাল থাম্ব রুল ক্রপ মডেলিং অনুসারে, যে প্রতিদিনের খরা বলতে কিন্তু আমরা যেটা বলছি মিনিমাম স্ট্যাটাস, খরা শুরু হয়ে যাওয়ার পরে প্রতিদিন 1% ফলন কমবে। আচ্ছা, তাহলে এখন আজকে যদি 23 তারিখ হয়, তাহলে হিসাব মতো 23% ফলন কমে গেছে। কিন্তু আমরা 7 দিনের পরে যদি আমরা মেকানিজম শুরু করতাম এটা প্রোটেকশনের জন্য, তাহলে সেটা 10%-12%-এর মধ্যে থাকতো। আচ্ছা, আমাদের শস্যের উপর আসলে কি ধরনের প্রভাব ফেলছে? আমরা তো পজিটিভ নিউজ দেখছি, যেমন বোরো ধানের আবাদ ভালো হচ্ছে, কৃষকরা খুশি। আমরা সুনামগঞ্জের হাওরের চিত্র দেখতে পাচ্ছি, বোরো ধানের আবাদ ভালো হচ্ছে, তারা সেটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। মানে শস্যের উপর কি ধরনের প্রভাব পড়ছে? এগুলি তো আজকাল এই যে যারা বলা হয়, এগুলি আমার বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, তারা বলে বাম্পার ফলন, তারা বলে খুবই ভালো, তারা বলে অতি খারাপ। এগুলি কোনো ল্যাঙ্গুয়েজ না। ল্যাঙ্গুয়েজ বলতে হবে সংখ্যা দিয়ে বলতে হবে। সংখ্যা দিয়ে। তা আমাদের এই যে ভাষার যে ব্যবহার, এই ভাষার ব্যবহারটা আসলে শতকরা হিসাব থাকতে হবে। শতকরা হিসাব যেটাই হোক, টেকনিক্যাল জিনিস টেকনিক্যালি বলতে হবে। বাম্পার ফলন মানে কি, একজন একটা বুঝবে, এগুলি ঠিক না। আমি বলতেছিলাম যে আমরা এই যে ইয়েটা করবো, এই যে ক্ষতির দিক দিয়ে আমাদের বাংলাদেশে আইডেন্টিফাইড, আমাদের অ্যাগ্রোইকোলজিক্যাল জোন আছে 30টা জোনের মধ্যে আমাদের 5টা জোন খরার প্রতি সেন্সিটিভ। এর মধ্যে 1 নম্বরেই হইল বরেন্দ্র এলাকা হইলো একদম চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ওই নর্থ বেল্টের এইখানকার প্রায় প্লাস আরও কিছু এরিয়া, আশেপাশের এরিয়া সহ বা কুষ্টিয়া বেল্টের সহ প্রায় 27% এরিয়া খরার কবলে পড়ে। তো আমরা তখনই হিসাব করে আমরা দেখছি সেখানে প্রায় এই বছর যদি 15% লস হয়, তাহলে মোটামুটি 10 লাখ হেক্টর জমির ফলন কম হবে।
10 লাখ ফলন হেক্টর যদি কম হয় তাহলে কমপক্ষে যদি আমরা 30 টাকা গড়ে কেজিও ধরি প্রায় 3,000 কোটি টাকা ইতিমধ্যে খরচ ধানের ক্ষেত্রে না অল ক্রপ সব ধরনের না ধান প্লাস আম লিচু মানে ফলমূলের মধ্যে সবজি কিছু আছে সবজিও কিছু আছে বেগুন জাতীয় সবজি যেগুলি 12 মাস হয় সেগুলির মানে সকল ফলনের ক্ষেত্রে 3,000 কোটি টাকার মতো হয়ে গেছে তবে এখনো যদি আমরা করণীয়র দিকে না যাই তাহলে কিন্তু এটা 4,000 কোটি টাকা চলে যাবে আগামী আরো কারণ এই খরাটা সম্ভবত মে মাসের শেষ পর্যন্ত কন্টিনিউ করবে এবং প্রতি বছরই এটা আসলে বাড়ছে এটা আসলে কোনোভাবে কমছে না আমাদের সতর্কতার জায়গা তাহলে সেভাবে আসলে কেন সতর্কতার জায়গাটা আমরা সতর্ক হচ্ছি না এবং এর উপরে গুরুত্ব দিচ্ছি না যেমন আমাদের এইবারের খরাটা যেহেতু আবহাওয়া বিভাগ এমনকি প্রাইম মিনিস্টারের অফিস কৃষি সবাই বলতেছিল যে এইবার খরাটা লম্বা হবে কেন আমরা আগে উদ্যোগ নিলাম না যাতে যেমন আমি করণীয় হিসাবে বলবো এখানে করণীয়র জন্যই যে কি কি করা যায় আমরা সেটি নিয়ে আসবো একটু জানতে চাইবো যে আসলে জমিতে কি ধরনের প্রভাব পড়ছে কি ধরনের প্রভাবের জন্য আমাদের ফসল আসলে কম উৎপাদন হচ্ছে বা ফলন কম হচ্ছে পানি নাই গাছ পানি নিতে পারতেছে না পাতা শুকিয়ে যাচ্ছে পাতা শুকিয়ে যাওয়া মানে গরুর খাদ্য নাই পাতা শুকিয়ে যাচ্ছে মানে দানাটা সংকুচিত হয়ে যাবে ফলন কম হবে এগুলি হচ্ছে আর হচ্ছে ফলমূল বা গাছের ফলমূলের ক্ষেত্রে যেটা করা হচ্ছে ফলটা বড় হবে না কিন্তু এর ইনডাইরেক্ট ইফেক্টটা হচ্ছে আরও যদি 4-5 দিন খরা থাকার পর যদি হঠাৎ বৃষ্টি হয় তখন ফল ফাটার নিচে পড়ে যাবে পানি খায় অতিরিক্ত পানি খায়া ফলটা যেমন সামনে তো আমাদের মধু মাস আসছে আসলে সামনে আমাদের আরো দেরি হবে কিন্তু তার আগেই ফল ধরে যাবে অনেক ফল অনেক মানে ফলের উৎপাদনটা অনেক কমে যাবে ফলনটা কমবে তার চেয়ে ফলনের চেয়ে বেশি কমবে কোয়ালিটি আমরা যেমন আমের মধ্যে অনেক এক্সপোর্ট বা অনেক আইটেম আছে লিচুর অনেক আইটেম আছে যেমন গত বছর কিন্তু আমরা দিনাজপুরের লিচুটা তেমন এক্সপোর্ট করতে পারিনি কারণ এটা চেহারা ভালো ছিল না ফলন যাই হোক চেহারা ভালো ছিল না কি এইবার তাই হবে কিন্তু আমার কথা হচ্ছে আমরা যখন আবহাওয়া বিভাগ মিনিস্ট্রি সরকার সবাই বলতেছে যে খরাটা লম্বা হবে আমরা এটা মোকাবেলা করার জন্য উদ্যোগটা নেই কেন যেহেতু আমাদের এই খরা মোকাবেলার জন্য আমাদের শত প্রযুক্তি আছে 100 প্রযুক্তি প্রাইম মিনিস্টারের একটা বই আছে শত প্রযুক্তির কৃষি এতে বহু প্রযুক্তি আছে যেগুলি দিয়ে আমরা খরা ফেস করতে পারি কিন্তু করা হয়নি কেন কে করে নাই এটা তো নিশ্চয়ই যারা সার্ভিসিং আছে এখন কৃষির অন্তত 10টা-12টা মন্ত্রণালয় কৃষি কাজ করে তাদের আর একটু সেন্সিটিভ হওয়া উচিত ছিল আপনি করণীয়তেই আসেন আমি একটু জানি একটা করে নিশ্চয়ই আপনি বলবেন যে আসলে এই মুহূর্তে যেহেতু আমরা সমস্যার মধ্যে পড়ে গেছি আপনি বলছিলেন যে 23 দিন চলে গেছে মানে 1% করে ধরলেও আমাদের 23% কিন্তু ফসলের উৎপাদন কমে যাচ্ছে ঝুঁকিতে পড়ে গেছে সেখান থেকে জানতে চাইবো আসলে এই মুহূর্তে করণীয় যেটা আছে সেটা হলো 1 নম্বর যে ফলের গাছ আছে যেগুলি আমাদের হাই ভ্যালু ক্রপসের মধ্যে ভেজিটেবল আছে কিছু ফল আছে কিছু ওই গাছগুলিতে যত দূর সম্ভব ইমিডিয়েট অন্তত লোকাল পদ্ধতিতে হলেও ইরিগেশনটা দিতে হবে ইরিগেশনটা দেওয়ার পরে ও সেই গাছের গোড়ায় আমরা যেটা বলি জাবরা মালচিং করে দিতে হবে আমরা যদি একটা পলিথিনের শীতও গাছের গোড়ায় দিয়ে থাকি পানিটা লস হবে না এবং গাছটা আগের চেয়ে একটু ভালো থাকবে অন্তত আগামী 2 সপ্তাহ যদি এটা মেনটেন করি তাহলে আমাদের লসটা একটু কমে আসবে ফলের ক্ষেত্রে সবজির ক্ষেত্রে আছে এখন আমাদের 3টা ভাইটাল ফসল একটা হলো সামার অনিয়ন আরেকটা হলো সামার টমেটো এই ফসলগুলি আমরা সামার ক্যাবেজ এই ফলনগুলি আমরা কিন্তু আগামী কার্তিক মাস পর্যন্ত এইগুলি কিন্তু এখন যে অবস্থা আছে সব গাছ শুকিয়ে যাচ্ছে ওইগুলিতে একটু ইরিগেশন দিতে হবে এবং আমরা যে স্ট্রাকচার যেটা করছি এই টমেটো বা অন্যান্যগুলিতে সেই স্ট্রাকচারগুলি মেরামতি করে দিতে হবে যাতে উপরে একটা পলিথিন দিয়ে দিলে এটা আমাদের অনেক জায়গায় কিন্তু শেড হয়ে গেছে আমাদের কৃষকদের জন্য আসলে আরো অনেক পরামর্শ আপনার কাছ থেকে আমরা নেব শেড হয়ে গেছে শেডগুলি মেইনটেইন করা যায় একটা বিরতি নিয়ে ফিরে আসছি সুপ্রিয় দর্শক হ্যাপেনিং পয়েন্টের সময় হলো ছোট একটা বিরতি নেবার ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকুন
সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। হ্যাপেনিং পয়েন্টে আজ আমরা আলোচনা করছি কৃষিতে খরা প্রসঙ্গ নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ প্রফেসর ডক্টর সদরুল আমিন। আরও একবার স্বাগত জানাচ্ছি। করণীয়গুলো নিয়ে আপনি আসলে কথা বলছিলেন, করণীয়গুলো আরও যেগুলো বাকি আছে সেগুলো তো শুনবই, সেই সাথে আসলে সতর্কতার বিষয়গুলো কখন থেকে আসলে নেওয়া উচিত সেই বিষয়টি নিয়েও একটু জানবো। আমরা তো এখন ওই যে আবহাওয়া বিভাগ আছে সারা দেশে, যদিও সংখ্যা খুবই কম, ঈশ্বরদী একটা, রাজশাহী একটা, তারপর দর্শনাতে একটা, শ্রীমঙ্গলে একটা, এরকম কিছু। কিন্তু আমাদের আবহাওয়ার সংখ্যা, আবহাওয়া তত্ত্বের সংগ্রহের সংখ্যা আরও বেশি বাড়ানো উচিত। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এইবার এক সপ্তাহ আগে হাইয়েস্ট টেম্পারেচার ছিল পটুয়াখালী, যেটা লয়েস্ট থাকার কথা, কারণ হিউমিডিটি বেশি ওখানে। অর্থাৎ আবহাওয়ার প্যাটার্নও চেঞ্জ হচ্ছে। আপনি আবহাওয়ার কেন্দ্রের কথা বলছেন, কিন্তু বর্তমান সময়ে কি কেন্দ্র থেকে গিয়ে আমাকে আবহাওয়ার তথ্য নিতে হবে? আমরা তো ডিজিটাল মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে সব সময় তো আপডেটেড হচ্ছি। আবহাওয়া তথ্যের জন্য নির্দিষ্ট যন্ত্র আছে, স্ট্যান্ডার্ড যন্ত্র, নির্দিষ্ট পদ্ধতি আছে, নির্দিষ্ট মানুষ লাগবে, নির্দিষ্ট ডকুমেন্টেশন, মানে প্রত্যেকটি এরিয়ার জন্য আলাদা এরিয়ার আলাদা জন্য তথ্য না, লাগবে, অথেন্টিক জিনিস লাগবে। আমি একটা মিডিয়াতে কোন জায়গায় দেখলাম একটা, যে আবহাওয়া মাপতেছে ইয়ে দিয়ে, মোবাইল দিয়ে। এগুলি বলে টিকটক আবহাওয়া, এগুলি না। আবহাওয়া মাপতে হবে অথেন্টিক, বিশ্বাসযোগ্য যন্ত্র, বিশ্বাসযোগ্য প্রসিডিউর। আমি নিজেও ইয়েতে ডিফেন্স, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে শ্রীমঙ্গলে যে চায়ের এরিয়া ছিল, এখানে আমার একটা আবহাওয়া সেন্টার ছিল, ওখানে আমি নিজে ডাটা কালেকশন করতাম, তথ্য, গ্রাফ টাফ আঁকা, অ্যানালাইসিস সব কিছু ছিল। ওই সময়ে আমি তো ক্লাস 1 অফিসার হিসাবে আমি বেতন পাইতাম, প্লাস এই ডাটা কালেকশনের জন্য পাইতাম আমি 200 টাকা ওই শ্রীমঙ্গলে। বিশেষ গুরুত্ব এখন অবশ্যই অবশ্যই, এবং সেটা ডিফেন্স মিনিস্ট্রি ব্যবহার করতো তথ্য। ওই জিনিস এখন নাই। এখন খামারবাড়িতে একটা আবহাওয়া বোর্ড দেওয়া হয়েছে প্রত্যেক জেলায়, কোনোটা রাস্তায় পড়ে রয়েছে আর কোনোটা লটকাই নেই। এগুলি না, এগুলি যে আবহাওয়াবিদের চেয়ে আমাদের জলবায়ু বিশেষজ্ঞ দরকার। আবহাওয়াবিদ দিয়া এই কাজগুলি হবে না, এবং তারা যে তথ্য দিবে সেই তথ্যটা আমাদের মানা উচিত। আচ্ছা, এই মোবাইলের তথ্য না, সেই আবহাওয়ার প্রভাবটা অনুযায়ী আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, সিদ্ধান্ত নিতে হবে, এবং সেটা আগে। যেমন আমরা এইবার বুঝলাম যে মে মাসে খরা হবে, সুতরাং সেটার সিদ্ধান্ত আমরা আগে থেকে খামার বাড়িতে বা কৃষি বিভাগে যদি চালু থাকতো, যে ঠিক আছে আমরা এই কাজ করবো, মালচিং করব, ইরিগেশন দিব, ড্রেনেজের ব্যবস্থা রাখবো, উপরে শেড দিব, এগুলো আগের থেকেই হইতো। এমনকি পত্রপত্রিকা আগে আসতো যে খরা প্রতিরোধে করণীয় বিজ্ঞাপন আসতো, কৃষি বিভাগ সেগুলি প্রচার করত, এবং তাতে আমরা অনেক উপকার পাইছি। এখন তো সব সিস্টেম আসলে আধুনিক হয়েছে, ডিজিটালাইজড হয়েছে, কিন্তু মানে এগুলো কমে যাচ্ছে কেন? যেগুলো আসলে খুব বেশি হওয়া দরকার, এগুলিতে যারা কাজ করবে তাদের কোনো বাহ্যত দৃশ্যত কোনো লাভ নেই। আচ্ছা, লাভ নাই। যারা অফিসার আছে, আমিও অফিসার, এই জন্য আমিই বলতেছি, যারা বাহ্যত দৃশ্যত কিছু বেনিফিটের সুবিধা আছে, সবাই ওদিকে ব্যস্ত থাকে। এগুলি দিয়ে বাস্তবায়নের জন্য আসলে কি করা যেতে পারে? সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে আগে কৃষি মন্ত্রণালয় দায়ী ছিল এই দুর্যোগের জন্য, এখন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আছে। আমি জানি না যে তারা কিভাবে সমন্বয় করে, তবে কৃষির খরা, অতিবৃষ্টি, অন্যান্য শিলাবৃষ্টি, কুয়াশা, এগুলি আসলে কৃষি মন্ত্রণালয়ের ইনভলভমেন্টটা অনেক বেশি। তাদের এগুলি মেনটেন করা উচিত, ম্যানেজ করা উচিত, অর্থ বরাদ্দ থাকা উচিত, সেন্টার থাকা উচিত, যন্ত্রপাতি থাকা উচিত, এবং এই কি বলে যে মানুষ থাকা উচিত, সুনির্দিষ্ট মানুষ থাকা উচিত। এই কাজ আবার ওয়াবদাও করে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডেও তারাও বিভিন্ন রকম পানি টানি মাপে। সেই তথ্যগুলো আসলে সময় মতো কৃষকের কাছে না কৃষকের কাছে যাওয়ার দরকার নাই, উপজেলা, জেলা, উপজেলা কৃষি বিভাগে গেলেই যথেষ্ট। আচ্ছা, ওইখানে গেলেই যথেষ্ট। আরেকটা ব্যাপার হবে এইবার, যেটা যদি হয় সেটা হলো যে এই যে বৃষ্টি হচ্ছে না, হঠাৎ একটা অতিবৃষ্টি হবে। আচ্ছা, অতিবৃষ্টি হওয়ার পরে দেখা যাবে পাকা ধান পানির তলে। আচ্ছা, এইটা আসবে। আরেকটা আসবে যে এই যে শাকসবজি সমস্ত ওয়াটার লগিং হয়ে সব মারা গেছে, কাঁচামরিচ হয়ে গেছে 500 টাকা কেজি, ঢেঁড়সের গাছ পানির নিচে। আগের বছরের অভিজ্ঞতা কেন আমরা কাজে লাগাচ্ছি না? কাজে লাগাচ্ছি না, কারণ একটা কাজ বৃষ্টি হচ্ছে না, যত হচ্ছে না কনসেন্ট্রেটেড বৃষ্টি কিন্তু তত আগে আসতেছে। আচ্ছা, যেটা আমার এক মাসে 100 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, এটা 28 তারিখ পর্যন্ত 1 ফোঁটাও বৃষ্টি হয় নাই। সুতরাং 29-30-এ
ঠিকই 80 মিলিমিটার বৃষ্টি হবে। এই জন্য আমরা কৃষকরা তাদের অবস্থান থেকে কতটুকু প্রস্তুতি রাখতে পারে, তাদের জন্য পরামর্শ কি থাকবে? সমস্যা আছে এখানে, যেমন ধরে যারা ইরিগেশন করে তারা জমির আইলটা শক্ত করে বাঁধে যাতে পানিটা বাইরে না যায়, কিন্তু যখন বৃষ্টিটা হয় ওই বান্ধা পানির মধ্যে টোটাল পানিটা ওইখানে থাকে, তারা যে নালা কাটিয়ে দিবে, কাটিয়ে দিলে যে পানিটা বেরিয়ে যাবে এই কাজটুকুও তারা করে না, কারণ আগের অভিজ্ঞ কৃষক এখন নাই। এখন কৃষক যারা আছে বেশিরভাগ ওই 30-35 বছরের কম বয়স, অনেক অভিজ্ঞতার অভাব, অথবা শেষ রাইতে গিয়ে জমির আইল কেটে দেওয়া লাগবে, এই কাজ তারা করবে না। আচ্ছা, যেমন আগের কৃষক সে সন্ধ্যার সময়ই বুঝতো, প্রয়োজনে সারা রাত ঘুমাইতো না যে কি হয় না হয়, এই জন্য সেই কাজ আমরা দুর্বল আছি। আরেকটা হলো আমরা যে এখন বর্তমানে চাষ দিতেছি লাঙ্গল দিয়ে, আমাদের দেশি যে লাঙ্গল এর ডেপথ অফ লাঙ্গল হইলো 2 ইঞ্চি, অনলি 2 ইঞ্চি। 2 ইঞ্চি ডলার পরে 1 বছর 2 বছর 3 বছর এই যে লাঙ্গলের ফলা, লাঙ্গলের গাদার ডলায় একটা প্লাউ প্যান তৈরি হয়, যেটাতে শিকড় নিচে ঢুকে না। আমি যে উপরে বেগুনের গাছ লাগাইছি বা যে গাছ লাগাইলাম, এটা শিকড়টা কিন্তু 2-3 ইঞ্চি পরে গিয়ে বাঁকা হয়ে যাবে, কারণ এটা প্লাউ পয়েন্ট রয়ে গেছে, এবং সেটা ধানের জমিতে তৈরি হইলে হয়। কিন্তু আমরা যে 2 বছর 3 বছর পর যে এখানে একটা ডিপ প্লাউইং করতে হবে, ট্রাক্টর দিয়ে চাষ দিয়া মাটিটা লুজ করে দিতে হবে, এই কাজগুলি করা হচ্ছে না, কারণ বেশিরভাগ বর্গা চাষি, মালিক থাকে ঢাকা, আর সে বর্গা চাষি, সে বাড়তি নিজের টাকা দিয়ে সেই কাজটা করবে, এই কাজগুলি করবে না। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করতে হবে, এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করিয়া ভালো কাজ না করলে তাদেরকে দায়িত্বে পড়তে হবে, এই ভয়টাও থাকতে হবে, কারণ এটার তো একটা দীর্ঘমেয়াদী আসলে ইম্প্যাক্ট পড়বেই, না পড়ে গেছে, ইতিমধ্যে পড়ছে। যার জন্য এখন এই যে ভারতে তারা করে কি, ওই যে পাওয়ার টিলারের যে রোটারি আছে এগুলির ডেপথ ফিক্স করে দেয়, কোম্পানি থেকে ফিক্স করে দেয়। আর আমাদের এখানে বাংলাদেশে যে যন্ত্রপাতি আছে কিছু আনে বাইরে থেকে আমদানি, এগুলি আবার যিনি কিনে নেন তিনি আবার ওইটা একটু উঁচা করে রাখেন যাতে তেলটা কম লাগে। আচ্ছা, কারণ একটা যদি 1/2 ইঞ্চি উপরে থাকে তাহলে তেল লাগবে অর্ধেক। সুতরাং যিনি এটা চালান কৃষকের কাছ থেকে 2 টাকা পাবে, উনি 2 টাকার নিচে বেশি গভীরতা যাবেন না। কিন্তু এই জন্যে আমাদের যেহেতু প্লাউ প্যানটা তৈরি হচ্ছে, আমরা যদি ওই ডিস্ক ব্যবহার করি তাহলে পানি ওয়াটার ম্যানেজমেন্টটা ভালো হবে। আর মাটিতে অর্গ্যানিক ম্যাটার কম থাকলেও ময়েশ্চার 25-30-এর নিচে সহজে আসবে না যদি আমরা নিচের লেয়ারটা নরম রাখি। এখন তো অনেকগুলো ছোট ছোট বিষয় আছে, বৈজ্ঞানিক বিষয় আছে, এবং সব সায়েন্টিফিক একেবারে সেগুলো বিশেষ যত্ন করে, এবং এই জন্য যে সাবজেক্ট আছে সয়েল এবং অ্যাগ্রোনমি সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়, গ্রাজুয়েশন করতে 5টা বছর, এখন খুবই হালকা। আমাদের তো আসলে কৃষিতে অনেক ছেলে মেয়ে বেরোচ্ছে, তারা কৃষিবিদ হচ্ছেন, কিন্তু তার ইম্প্যাক্ট, আপনার কথা সূত্র ধরে যদি বলি, তার ইম্প্যাক্ট আসলে সেভাবে কেন পড়ছে না? আমরা প্রত্যাশা করব অতীতের অভিজ্ঞতা নিয়ে আসলে সামনের দিনগুলোতে যাতে আমাদের কৃষিতে ভালো কিছু হয়, সেই অন্যান্য ক্ষেত্রেও যেরকম শিক্ষার মানটা উন্নত করতে হবে, কৃষিতেও প্র্যাকটিক্যাল শিক্ষার মানটা ভালো করতে হবে, প্র্যাকটিক্যাল শিক্ষা বাড়াতে হবে। আচ্ছা, আরেকটা হলো আমরা একেবারে শেষ পর্যায়ে আরেকটা হলো যে আমরা যে ম্যানেজ করব ওই যে মালচিং, মার্কেটিং, অনলাইন সব সহ, এটা বর্তমানে যে অবস্থায় আছে কস্টলি কমার্শিয়াল, এটা আসলে এই যে এই আওয়ামী লীগের যেটা করছিল 1972 সনে, যে কালেকটিভ ফার্মিং ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব না। কালেকটিভ ফার্মিং এবং মেশিনারি ব্যবহার যাতে মানুষের গুরুত্ব দিয়ে দেখতে হবে, তখন মানুষের এরারটা কমে যাবে, যন্ত্র ব্যবহার করবে, এরারটা কমে যাবে। আসলে আমরা আরো অনেক পরামর্শ নিব, নিশ্চয়ই আপনাকে আবারও আমরা আমন্ত্রণ জানাবো, আপনাকে পাবো নিশ্চয়ই আমাদের আয়োজনের সঙ্গে। আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।